প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী, তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে আজকের এই ভিডিও আমি আলোচনা করব। অর্থাৎ বাংলা এই বিষয়ে কোন কোন প্রশ্নগুলো এখন থেকে তোমরা ভালো করে তার উত্তর তৈরি করে রাখতে পারলে তাহলে তোমাদের টেস্ট এবং উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষাতে কোনো সমস্যা হবে না, সেই সংক্রান্ত আজকের এই ভিডিওতে। আগের বছরগুলোতে আমার সাজেশান থেকে 100% কমন এসেছে। সমস্ত প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের যে সমস্ত বড় প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হয় তার উত্তর তোমরা কমন পেয়েছো। আমি শুধু তোমাদেরকে একটা কথাই বলবো, সাজেশানটা মনোযোগ দিয়ে দেখো। যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো তোমাদের জিজ্ঞাসা থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। একটি বিষয় সবসময় মনে রাখবে, প্রস্তুতি যদি এখন থেকেই ভালো করে তোমরা নিতে পারো তাহলে কিন্তু তোমাদের আগামী দিনে যে সমস্ত তোমরা প্রশ্ন তোমাদের সামনে আসবে বা পরীক্ষা তোমাদের সামনে আসবে, টেস্ট হোক ফাইনাল পরীক্ষা হোক, সেখানে কিন্তু তোমাদের ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা অনেকাংশেই পেয়ে যাবে। তো সেই জন্যে প্রথম থেকেই আমাদেরকে দায়িত্ব নিয়ে সচেতনভাবে একাগ্র চিত্তে সমস্ত প্রশ্নের উত্তর ভালো করে তৈরি করতে হবে। এবং এই উত্তর তৈরি করতে যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আরও একটি তথ্য আমি বলে রাখি, এই চ্যানেলেই তোমরা কিন্তু তোমাদের বাংলা বিষয়ের এবং এডুকেশন বিষয়ের এমসিকিউ, এসএকিউ, বড় প্রশ্ন, অনেক ধরনের প্রশ্নের উত্তর এখানে তোমরা পেয়ে যাবে। এর প্লেলিস্টে গিয়ে তোমরা সেই সমস্ত ভিডিওগুলি দেখে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের প্রস্তুতি আরও পাকাপোক্ত হবে এবং পরীক্ষাতে তোমরা কিন্তু আরও কনফিডেন্স নিয়ে কিন্তু তোমরা পরীক্ষার হলে যেতে পারবে, যেখানে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ যে সাজেশান। তার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হও, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। আমাদের উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের সাজেশান 2025 এই টপিক নিয়ে আমরা আলোচনা করছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে গল্পে আমাদের 3টে সাধারণত গল্প রয়েছে। সেই 3টে গল্প থেকে আমাদেরকে কি করতে হয়, 2টো প্রশ্ন থেকে একটি 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়। তো একটি বিষয় আমি তোমাদেরকে বলে রাখি, এবছর ভারতবর্ষ গল্পটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে 5 নম্বরের প্রশ্ন আসবেই আসবে। তাই তোমরা যদি এই গল্প থেকে এই প্রশ্নর উত্তরগুলো ভালো করে তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। তাই আমি শুধু ভারতবর্ষ থেকে তোমাদেরকে গল্পগুলো দিয়েছি, সেখান থেকে তোমরা একটু এই গল্পের উত্তরগুলো তৈরি করে নেওয়ার চেষ্টা করবে। তাতে কিন্তু তোমাদের কি সুবিধা হবে না, এখান থেকে তোমরা সমস্ত প্রশ্নগুলো কমন পেয়ে যাবে, যা তোমাদের কিন্তু পরবর্তীকালে পরীক্ষার হলে কনফিডেন্স অনেকটাই বাড়িয়ে দেবে। এবার চলো দেখে নেই আমরা প্রশ্নগুলো কোনগুলো প্রশ্ন আমাদেরকে করতে হবে। দেখো, একের থেকে যে প্রশ্ন, ভারতবর্ষ গল্পে গল্পকার সৈয়দ মুস্তাফা সিরাজের যে বক্তব্য উন্মোচিত হয়েছে তা নিজের ভাষায় বিশ্লেষণ করো। অথবা ভারতবর্ষ গল্পে সমাজ সচেতনতার যে পরিচয় পাওয়া যায় তা ব্যক্ত করো। অথবা সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্পে ধর্মীয় সংকীর্ণতার প্রসঙ্গটি আলোচনা করো। অথবা বুড়ি তুমি হিন্দু না মুসলমান, এই প্রশ্নের নিরিখে ভারতবর্ষ গল্পে লেখক কোন সিদ্ধান্তে উপনীত হতে চেয়েছেন তা আলোচনা করো। অথবা আনুষ্ঠানিকতায় প্রচলিত ধর্মের সঙ্গে মানব ধর্মের সবচেয়ে বড় বিভেদ ঘটিয়ে দেয়, ভারতবর্ষ গল্প অনুসরণে বিষয়টি বুঝিয়ে দাও। তাহলে দেখো, একটি প্রশ্ন কত রকমভাবে আসতে পারে কিন্তু উত্তর একই হবে। তাহলে একই উত্তর কিন্তু প্রশ্নের ধরন কত পাল্টে যাচ্ছে, এগুলো তোমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। এক কথায় যদি আমি বলি যে ভারতবর্ষ গল্পের সারাংশটাই কিন্তু বা মূল ভাবটাই এই প্রশ্নের উত্তর হয়েছে। তাহলে অথবাদী এতগুলো প্রশ্ন আসুক বা যাই কিছু করুক না কেন, তার উত্তর কিন্তু একটি হবে। 2-এর দিকে যে প্রশ্ন রয়েছে, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, অদ্ভুত দৃশ্যটি কি, এরপরে কি ঘটতে দেখা গেল। অথবাদী হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, কোন দৃশ্যকে কেন অদ্ভুত বলা হয়েছে। তাহলে 2-এর দিকে এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ, এটি তোমরা করে নেবে। 3-এর দিকে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিদ হয়ে পড়ে রইল, বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দেয়, তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ বর্ণনা করো। 4 থেকে প্রশ্ন, কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে, সে বলতে কার কথা বলা হয়েছে, জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন। অথবা দিয়ে এখানে আরেকটি প্রশ্ন থাকতে পারে, যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে, প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বর্ণনা দাও। অর্থাৎ এখানেও কিন্তু অথবা দিয়ে প্রশ্ন আসতে পারে, প্রশ্ন যাই আসুক না কেন উত্তর কিন্তু একই হবে। 5-এর থেকে যে প্রশ্ন, শেষ রোদের আলো সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, কার কথা বলা হয়েছে, সে ক্রমশ আবছা হয়ে গেল কেন। আমি কি তা দেখতে পাচ্ছিস নে, কোন প্রশ্নের উত্তরে বক্তা এই কথা বলেছেন, গল্পানুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো। অর্থাৎ ভারতবর্ষ গল্প থেকে আমাদেরকে কিন্তু 6টি প্রশ্ন আমরা দেখলাম, এরপরে আমাদেরকে আরও কয়েকটি প্রশ্ন এখান থেকে আমরা দেখে নেব। টোটাল আমি 9টি প্রশ্ন দিয়েছি, এই 9টি প্রশ্নের মধ্যেই কিন্তু তোমরা পরীক্ষার হলে এখান থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে, এই বিষয়ে তোমরা একেবারে 100% নিশ্চিত থাকতে পারো। দেখো, এরপরে আমাদের পরে যে প্রশ্ন রয়েছে,
সাতের দাগে সেবার এই আবহাওয়া হয়ে পড়লো ফাঁপি। ফাঁপি বলতে কী বোঝায়? এই আবহাওয়ায় রাঢ় বাংলা মানুষের জীবনযাত্রা কেমন হয় তা গল্প অনুসরণে লেখো। অথবা দিয়ে এখানে প্রশ্ন থাকতে পারে সেই দুরন্ত শীতের অকাল দুর্যোগে গ্রামের ঘরে বসে কারো সময় কাটে না, সেই শীতের দুর্যোগের বর্ণনা দাও। তখন সময় কাটাতে সকলে কি করে সেই বিষয়টি তোমাদেরকে এখানে একটু লিখতে হবে। অথবা দিয়ে এখানে প্রশ্ন চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করতে থাকলো রোদে ঝলমল একটা দিন। বিরূপ পরিস্থিতিতে চায়ের দোকানে আড্ডার পরিচয় দাও। অর্থাৎ এই যে আমাদের দেখতে পাচ্ছি যে কি একটা রোদ ঝলমলের দিনের জন্য তারা অপেক্ষা করছে, এই যে প্রকৃতির বিরূপ অবস্থা, এই অবস্থার একটা পরিচয় চায়ের দোকানে আড্ডার যে চলছে সেই আড্ডার একটা সুন্দর দৃশ্য তোমাদেরকে এই উত্তরের মধ্যে ফুটে তুলতে হবে। আটের দাগে আবার জমে গেল। আবার কি জমে গেল? সেই জমে যাওয়া শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছেছিল? অথবা আবার জমে গেল প্রসঙ্গ উল্লেখ করে কি জমে গিয়েছিল তা আলোচনা করো। এবং নয়ের দাগে সবশেষ যে প্রশ্ন বচসায় বেড়ে গেল প্রসঙ্গ উল্লেখ করে বচসার কারণ উল্লেখ করো বা ব্যাখ্যা করো, কারণ আলোচনা করো। অথবা বচসায় বেড়ে গেল বচসার কারণ কি, বচসায় বাড়ায় কিরূপ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তাহলে তোমরা দেখতে পেলে 9টি প্রশ্ন মাত্র 5 নম্বরে একটি গল্প থেকে, ভারতবর্ষ গল্প থেকে যদি তোমরা তৈরি করে নিতে পারো তাহলে তোমরা একেবারে নিশ্চিত থাকতে পারো এখান থেকে তোমরা কমন পাবেই পাবে, এ বিষয়ে তোমরা একেবারে নিশ্চিত। আর যদিও না কমন পাবে, আমি ধরে নিচ্ছি যদি তর্কের খাতিরে, কিন্তু যে প্রশ্নের উত্তরগুলো তোমরা তৈরি করলে সেই উত্তরের ভিত্তিতে যে প্রশ্ন আসুক না কেন তার উত্তর তোমরা কিন্তু খুব সহজেই করতে পারবে। হয়েছে? এরপরে আমরা দেখে নেব কবিতা থেকে কোন কোন প্রশ্নগুলো আমরা করতে হবে 5 নম্বরের জন্য, সে বিষয়গুলো আমরা এবার একটু দেখে নেব। দেখো কবিতা থেকে যে প্রশ্নগুলো আমাদের সামনে রয়েছে, প্রথমে আমরা দেখব আমাদের 5 নম্বরের জন্য এবছরের যে কবিতাগুলো আমরা করব সেটা হচ্ছে রূপনারায়ণের কুলে, শিকার, ক্রন্দনরতা, জননীর পাশে। আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি রূপনারায়ণের কুলে এই কবিতা থেকেই যদি তোমরা শুধু 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো তৈরি করে রাখো এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। আর ক্রন্দনরতা, জননীর পাশে এটা থেকেও তোমরা কিন্তু 5 নম্বরের একটি প্রশ্ন পাবে। তাহলে দেখে নাও এবার কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য রয়েছে। একের থেকে যে প্রশ্ন রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথের কীভাবে আত্মোপলব্ধি এবং সত্য দর্শন হয়েছে তা আলোচনা করো। অথবা দিয়ে প্রশ্ন আছে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, কে জেগে উঠলেন, জেগে ওঠার আসল অর্থ কী, কবিতার মধ্যে কীভাবে তা প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও। অর্থাৎ কি না, এক কথা যদি আমরা বলি এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, তোমরা সারাংশটা করলেই হবে। সারাংশ এটা যদি তোমরা ভালো করে নিতে পারো তাহলে কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তর সঠিকভাবেই করতে পারবে। অর্থাৎ একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে কবিতার ক্ষেত্রে তোমরা সব সময় একটি বিষয় মাথায় রাখবে যে সারাংশ অর্থাৎ সার অংশ যদি তোমরা ভালো করে তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু তোমরা সমস্ত প্রশ্নের উত্তর ঠিকঠাকভাবে করতে পারবে। 2-এর থেকে যে প্রশ্ন আছে আমরা দেখতে পাচ্ছি রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে। রক্তের অক্ষর বলতে কবি কী বুঝিয়েছেন, কবি কেমনভাবে নিজের রূপ দেখলেন এবং নিজেকে চিনলেন তা বর্ণনা করতে হবে। 3-এর দাগে সত্য যে কঠিন, কঠিনেতে ভালোবাসিলাম, এটা একটু ফাঁকা হবে। সে কখনো করে না বঞ্চনা, কে কেন বঞ্চনা করে না, কবি কীভাবে এই ভাবনা উপনীত হয়েছে। অথবা দিয়ে প্রশ্ন কখন কোন অবস্থায় কবির এই উপলব্ধি, এখানে বঞ্চনা কীভাবে বা কথা কীভাবে কবি বুঝিয়েছেন সেই বিষয়টি আমাদেরকে একটু আলোচনা করতে হবে। হয়েছে? এবং 4 দাগে যে প্রশ্ন দেখো আমৃত্যু দুঃখের তপস্যা এই জীবন, কবি কেন এই জীবনকে দুঃখের তপস্যা বলেছেন, এখানে কবির মনোভাবের যে বিবর্তন ঘটেছে তা আলোচনা করো। অথবা দিয়ে এখানে যে প্রশ্ন আছে কঠোর দুঃখের তপস্যা করে কবি কিভাবে আত্মস্বরূপ দেখতে পেয়েছেন তা কবিতা অনুসরণে লেখো। হয়েছে? এবং 5-এর দাগে যে শেষ প্রশ্নটি যেটা রয়েছে সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুদের সকল দেনা শোধ করে দিতে। সত্যের দারুণ মূল্য কি, কীভাবে মৃত্যুদের সেই দেনা শোধ হবে। অথবা দিয়ে প্রশ্ন কি বক্তাকে মৃত্যুতে সকল দেনা বলতে কী বোঝানো হয়েছে, সে দেনা কীভাবে শোধ করা হবে। অথবা দিয়ে আরেকটি প্রশ্ন আছে দেনা কিসের এবং কীভাবে শোধ করা যাবে, তার এই মনোভাবটি কোন বিশেষ মূল্যবোধকে আশ্রয় করে গড়ে উঠেছে। তাহলে এই রূপনারায়ণের কুলে কবিতা থেকে তোমরা যদি এই 5টি প্রশ্ন খুব ভালো করে তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু আমি তোমাদেরকে একেবারে নিশ্চিত যে তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন কমন পাবেই পাবে। এরপরে দেখো ক্রন্দনরতা, জননীর পাশে এই প্রশ্নগুলো, এটা 2-এর দাগ হবে, এটা 3-এর দাগ একটু ভুলে গেছে। দেখো ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবিকে জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন, এই প্রশ্নে কবির কী করা উচিত বলে মনে করেছেন। 2-এর দাগে আমি তা পারি না, কবি কী পারেন না, পারি কেবল কবি কী পারেন। আর 3-এর থেকে যে প্রশ্ন সেই কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে, কবির বারুদ কি, কবি বিস্ফোরণের আগে বলতে কী বুঝিয়েছেন। তাহলে 3টে প্রশ্ন খুব সুন্দর করে গুছিয়ে উত্তর তৈরি করে নেবে। আবারও বলছি এখানে তোমরা কবিতার সারাংশটা ভালো করে নেবে, মূল অর্থটা ভালো করে নেবে, এই যাই প্রশ্ন আসুক না কেন তার উত্তর ওই রিলেটেডই হবে। হয়েছে? এরপরে আমরা শিকার কবিতা থেকে কোন কোন প্রশ্নগুলো আছে সেটা আমরা এবার একটু দেখে নেব। দেখো শিকার কবিতা জীবনানন্দ দাশের শিকার কবিতার প্রকৃতির অপরূপ সৌন্দর্য, মানুষের হৃদয়হীনতার যে কদর্য রূপ পেয়েছে তা আলোচনা করো। আচ্ছা এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি, যারা পারবে না তারা শিকার কবিতা থেকে প্রশ্নের 5 নম্বরের প্রশ্ন করার দরকার নেই। তোমরা রূপনারায়ণের কুলে
আর হচ্ছে গিয়ে তোমরা কন্দর্ণতা জননীর পাশে এই রূপনারায়ণের কোলে কন্দর্ণতা জননীর পাশে এই দুটো কবিতা থেকে এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে নেবে। আর যারা পারবে তারা শিকার কবিতা করে নেবে। দেখো প্রশ্নগুলো কী কী আছে এবার আমরা একটু দেখে নেব। একের দাগে যে প্রশ্ন, তাহলে শিকার কবিতার প্রকৃতির অপরূপ সৌন্দর্য মানুষের হৃদয়হীনতার যে কদর্য রূপ প্রকাশ পেয়েছে তার নিজের ভাষায় লেখো। অথবা দিয়ে এখানে একটি প্রশ্ন আছে, শিকার কবিতায় বাস্তবনিষ্ঠ উপমার ব্যবহারে কবি জীবনানন্দ দাশের দক্ষতা সম্পর্কে আলোচনা করো, অথবা শিকার কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে এই প্রশ্নের উত্তরটা তৈরি করবে। এরপরে দুয়ের দাগে যে প্রশ্ন রয়েছে, শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তার নিজের ভাষায় লেখো, সেই পরিবেশ কোন ঘটনায় পূর্ণ হয়ে উঠল। অথবা দিয়ে এখানে প্রশ্ন, সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কেন অপেক্ষা করছিল, তার পরিণতি কী হয়েছিল তা আলোচনা করো। অথবা দিয়ে এখানে প্রশ্ন হচ্ছে, এসেছে সে ভোরে আলোয় নেমে, সেই ভোরের বর্ণনা দাও, সেই ভোরের আলোয় নেমে আসার পর কী কী ঘটলো। অথবা দিয়ে এই প্রশ্ন আরেকটি আছে, ভোর কবি শব্দটি শিকার কবিতায় কোন কোন ব্যঞ্জনায় উপস্থাপিত হয়েছে তা বিশ্লেষণ করো। তারা কি দেখতে পাচ্ছ, উত্তর একটাই, কিন্তু অথবা দিয়ে অনেকগুলো লাইন তুলে তুলে একই প্রশ্নের একই উত্তর, প্রশ্নের কিন্তু ধরন বা প্রশ্নের কিছু ভাষা আলাদা হবে, কবিতার লাইন আলাদা হতে পারে, উত্তর কিন্তু একই হবে। এরপরে আমরা তিনের দিকে যে প্রশ্ন দেখতে পাচ্ছি, নাগরিক লালসায় নীল অমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিমশীতল মৃত্যুর আধারে বলছি, শিকার কবিতা অবলম্বনে উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা চারের দিকে যে প্রশ্ন আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের মতো বিবরণের ইচ্ছার মতো, এখানে কিসের কথা বলা আছে, কবিতাটির বিষয়বস্তু অবলম্বনে মন্তব্যটি যথার্থতা আলোচনা করো। পাঁচের দিকে একটি অদ্ভুত শব্দ, নদীর জল মচকা ফুলের মতো পাপড়ির মতো লাল, কি শব্দটি কিসের, কেন তার জন্য নদীর জল লাল হয়ে গেল। অথবা দিয়ে এখানে প্রশ্ন, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল, নদীর জলের রং এমন লাল কেন, তা কবিতা অবলম্বনে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং ছয় এবং সবশেষ যে প্রশ্ন, হিম নিস্পন্দ নিরপরাধ ঘুম, কাদের এখানে ঘুমের কথা বলা হয়েছে, আর শিকার কবিতা সূত্রে উদ্ধৃত অংশটি তাৎপর্য লেখো হয়েছে। তাহলে শিকার কবিতা থেকে এই 6টি প্রশ্নের উত্তর তোমরা ভালো করে তৈরি করবে। তাহলে আবারও বলছি, যারা পারবে তারা করবে শিকার কবিতা থেকে প্রশ্ন, যারা পারবে না তারা কিন্তু রূপনারায়ণের কোলে এবং ক্রন্দনতা জন্মের পাশে এই দুটি কবিতা থেকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো ভালো করে তৈরি করবে। যারা পারবে না তারা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তার যথাযথ উত্তর তৈরি করে তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। এরপরে আমরা দেখব আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প। এখান থেকে আমাদেরকে কি করতে হবে, প্রশ্নের উত্তর সঠিকভাবে না দিতে পারলে তাহলে কিন্তু ভালো নম্বর আসবে না। এবার দেখো অলৌকিক থেকে আমরা কি প্রশ্ন করব। এবার দেখো এখানে একটি প্রশ্ন আছে কি, অলৌকিক এবং পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। তাহলে তুলনামূলকভাবে আমার মনে হয়েছে যে অলৌকিকটা এটা কিন্তু অনেকটা সহজ, এটা তোমরা যারা পারবে এটা করবে, আর যারা পারবে তারা তো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন সেটাও থেকে তোমরা প্রশ্ন উত্তর করতে পারো, তাতেও কিন্তু তোমাদের নম্বর ভালো আসবে। প্রথম যে প্রশ্ন আছে, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারে, আশ্চর্য ঘটনাটির বর্ণনা দাও। দুয়ের দিকে যে প্রশ্ন, ঠিক হলো এই ট্রেনটা থামানো হবে, কোন ট্রেনের কথা বলা হয়েছে, সেটি কীভাবে থামানো হয়েছিল। তিনের থেকে চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন, যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখো। এবং পরে যে প্রশ্ন আছে আমরা দেখতে পাচ্ছি, যারা দেখে অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন, পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল। এবং পাঁচের দাগে জয় নিরঙ্কার ধ্বনি বেরোচ্ছে, নিরঙ্কার ধ্বনি কি, এটা নিরঙ্কার হবে, নিরস্কার হয়ে গেছে, সেই ধ্বনির ফলে কি অলৌকিক ঘটনা ঘটেছিল তা আলোচনা করো। অথবা দিয়ে এখানে একটি প্রশ্ন, অবাক বিহল বসে আছি, মুখে কথা নেই কেন। এবং ছয়ের দাগে সবশেষ যে প্রশ্ন, মর্দানা তবু নড়তে রাজি নয়, মর্দানা নড়তে রাজি নয় কেন, কীভাবে তার সমস্যার সমাধান হলো। অথবা দিয়ে গুরু গভীর সমস্যায় পড়লেন, গুরুকে গভীর সমস্যা কোনটি, শেষ পর্যন্ত সমস্যার সমাধান কীভাবে হয়েছিল তা লেখো হয়েছে। এরপরে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এখান থেকেও আমি 3টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি। এই 3টি প্রশ্নের উত্তর তোমরা যদি করে নিতে পারো তাহলে কিন্তু যাই প্রশ্ন আছে উত্তর এর মধ্যে থেকেই হবে। দেখো একের থেকে প্রশ্ন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, কবিতাটির সারাংশ লেখো। তাহলে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, কবিতাটির সারাংশ লিখলে যাই প্রশ্ন আসুক উত্তর কিন্তু একই হবে। এবং দুয়ের দিকে আমরা কি দেখতে পাচ্ছি, বইয়ে লেখে রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো, কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল। তিনের দিকে যে প্রশ্ন, কত সব খবর কত সব প্রশ্ন, খবর ও প্রশ্নের কথা কোথায় উল্লিখিত আছে, খবর আর প্রশ্নগুলি উত্থাপনের কারণ কি। অথবা দিয়ে এখানে প্রশ্ন, কত সব খবর কত সব প্রশ্ন, কিসের কত সব খবর কত সব প্রশ্ন, এই কথাগুলি উল্লেখ করেছেন কবি এবং কেন। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকেও আমি 3টি প্রশ্ন দিয়েছি, এগুলো তোমরা করে নেবে। তাহলে এখান থেকে অলৌকিক এবং পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে, এ বিষয়ে তোমরা নিশ্চিত থাকতেই পারো। এরপরে আমরা নাটক থেকে কি প্রশ্ন রয়েছে সেগুলো একটু দেখে নেব। দেখো তোমরা নাটক থেকে আমাদেরকে যে প্রশ্নের উত্তরগুলো রেডি করতে হবে দেখে নাও।
একের দিকে যে প্রশ্ন, নানা রঙের দিন নাটকের নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো। দুয়ের দিকে যে প্রশ্ন, প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ কে বলেছেন, এই অপমৃত্যু কীভাবে ঘটে উঠছে বলে বক্তা মনে করেন। হয়েছে। এবং দেখো তিনের দিকে যে প্রশ্ন, আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে যুক্তি করেছেন, বক্তার এরূপ উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। চারের দিকে যে প্রশ্ন রয়েছে, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটি তাৎপর্য লেখো। অথবা দিয়ে এই তো জীবনের সত্য কালীনাথ, বক্তার জীবনে কোন সত্যের কথা বলতে চেয়েছেন। অথবা দিয়ে এই তো জীবনের সত্য কালীনাথ, জীবনের সত্য কী, বক্তা কীভাবে সে সত্যে উপনীত হয়েছেন। অথবা দিয়ে মৃত্যু ভয়ের উপর সে তো হাসতে হাসতে ডাকাতি করতে পারে, কার সম্পর্কে কথা বলা হয়েছে, বক্তার এরূপ উপলব্ধির কারণ কী। এবং পাঁচের দিকে যে প্রশ্ন রয়েছে, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন, বক্তার এই কথা তাৎপর্য আলোচনা করো। এবং ছয়ের দিকে নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা করো। সাতের দিকে জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে, এখন শুধু মাঝরাত্রিতে অপেক্ষা, বক্তাকে কখন এই মন্তব্য করেছেন, বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা দিয়ে জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে, এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা, বক্তাকে এই প্রসঙ্গে বৃদ্ধ অভিনেতার মনের যন্ত্রণা যেভাবে প্রকাশিত হয়েছে তা তোমাদেরকে বর্ণনা করতে হবে। এবং দেখো পরে যে প্রশ্ন, অথবা দিয়ে এখানেই গল্প শেষ, কার কেন এমন মনে হয়েছে। আটের দিকে যে প্রশ্ন হয়েছে, জীবনের পাত্র শূন্যতায় রিক্ত করে দিয়ে কোথায়, কার কাছে, কোন দেশে গেল প্রতিভা, বক্তার এই হাহাকারের কারণ নাটক অবলম্বনে সংক্ষেপে লেখো। নয়ের দিকে লাইফ পার্ট এ ওয়াকিং শ্যাডো এ পোর প্লেয়ার, কোন নাটকের সংলাপ এটি, আলোচ্য নাটকের সংলাপটি ব্যবহারের প্রাসঙ্গিকতা আলোচনা করো। 10 দেখে এই পবিত্রতার নামাবলীটাই সেদিন হঠাৎ ফাঁস হয়ে গেল আমার সামনে, কোন দিনের কথা বলা হয়েছে, পবিত্রতার নামাবলী কীভাবে ফাঁস হয়েছিল। এবং 11 দেখে নানা রঙের দিন নাটকের থিয়েটার সম্পর্কে তৎকালীন সমাজের যে দৃষ্টিভঙ্গির পরিচয় ফুটে উঠেছে তা নিরূপণ করো। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি, হ্যাঁ এবার তোমাদেরকে বলি, তোমাদের দুটো নাটক রয়েছে তোমাদের সিলেবাসে, বিভাব এবং নানা রঙের দিন। যে কোনো তোমাদেরকে একটি করতে হবে। বিভাবের তুলনায় নানা রঙের দিন নাটকটি অনেকটা সহজ, এর উত্তর তৈরি করা তোমাদের পক্ষে অনেকটাই সহজ হবে। সেই দিক মাথায় রেখে আমি তোমাদের সামনে কেবলমাত্র নানা রঙের দিন এই নাটক থেকে এই নির্ধারিত 11টি প্রশ্ন দিয়েছি, কারণ তোমরা জানো নাটকটি অনেক বড়, প্রত্যেকটা লাইন থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। আর তোমরা এখন দেখতে পাচ্ছ যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন বা মাধ্যমিক পরীক্ষাতেও কিন্তু প্রশ্নের ধরন পাল্টে যাচ্ছে, আনকমন অচেনা লাইন তুলে পরীক্ষাতে প্রশ্ন হচ্ছে, যাতে তোমাদের মতো ছাত্রছাত্রীদেরকে একটু ভয় দেখানো যায়। তো ভয়ের কোনো কারণ নেই, এই প্রশ্ন এই যেভাবে আমি তোমাদের সামনে তুলে ধরেছি, অথবা দিয়ে লাইন ধরে ধরে কতগুলো লাইন উত্তর একই, সেগুলো তোমরা তৈরি করো, তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। হয়েছে। এরপরে চলো আমরা দেখে নেব সহায়ক গ্রন্থ আমাদের যেটা রয়েছে আমার বাংলা, সেখান থেকে আমাদেরকে কোন কোন প্রশ্নের উত্তরগুলো আমরা করব সেটা একটু দেখে নাও। দেখো আমরা এখানে আমাদের 5টি আছে, আমি তোমাদের সামনে মেঘের গায়ে জেলখানা আর হচ্ছে গিয়ে আমাদের রয়েছে ছাতির বদলে হাতি, এই দুটো থেকে যদি তোমরা প্রশ্নগুলো তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু আমি তোমাদের বলতে পারি যে এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে, তোমাদের আর দুশ্চিন্তায় পড়তে হবে না। তাহলে মেঘের গায়ে জেলখানা, এখান থেকে আমরা কোন কোন প্রশ্নগুলো করবো একটু দেখে নাও। মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে জেলের কয়েদিদের দুর্দশা ও দুরবস্থার ছবি সংক্ষেপে আলোচনা করো। অথবা মেঘের গায়ে জেলখানা পাঠ্যে কয়েদিদের যে অমানবিক জীবনযাত্রা ফুটে উঠেছে তা আলোচনা করো। 2 দিকে যে প্রশ্ন, জেলখানা একটা আলাদা জগৎ, সেই জগতের যে চিত্র মেঘের গায়ে জেলখানা পাঠ্যে ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো। অথবা দিয়ে জেলখানা একটা আলাদা জগৎ, বক্সাবন্দি শিবিরের অন্দরমহলে বর্ণনা দাও, বন্দীদের শাস্তি দেওয়ার কৌশলগুলি কেমন ছিল তা উল্লেখ করো। এরপর আমরা কি দেখতে পাচ্ছি, 3 দেখে আইনে নেই বলেই টাকার একবার মজার কল করেছে তারা, কারা মজার কল করেছে, কেমনভাবে সেই মজার কল তারা তৈরি করেছিল। অথবা দিয়ে গলার মধ্যে একটা থলি বানাতে কষ্ট আছে, সেই কষ্টের বিবরণ তোমাদেরকে দিতে হবে। অথবা দিয়ে বক্সার জেলের কয়েদিরা কীভাবে সোনাদানা জেলের মধ্যে লুকিয়ে রাখতো তা উল্লেখ করো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এতগুলো ভাবে প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের সামনে আসতে পারে, কিন্তু তোমরা বিচলিত হবে না, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু একই রকমভাবে আসবে বা হবে। হয়েছে। 4 দিকে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে, মেঘের গায়ে জেলখানা পাঠ্যে সুয়রানির ছেলে দুয়রানির ছেলে বলে কাদের অভিহিত করা হয়েছে, তাদের মধ্যে শাস্তির যে বৈষম্য লক্ষ্য করা যায় সে সম্পর্কে লেখকের অভিমত ব্যক্ত করো। হয়েছে। অথবা দিয়ে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, জেলখানা অসহ্য লাগে অপরাধের তুলনায় শাস্তির এই হেরফের, বক্তা কোন জেলখানার কথা বলেছেন, সেই জেলখানা শাস্তির হেরফেরের যে চিত্র তার দৃষ্টিগোচর হয়েছিল তা নিজের ভাষায় লেখো। এবং 5 দাগে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি,
কিন্তু এদের কারোর জন্যই তৈরি হয়নি বক্সা বন্দি শিবির, এ হচ্ছে বিশেষ জেলখানা। লেখকের এরূপ মন্তব্যের কারণ কি? অথবা দিয়ে এখানে প্রশ্ন আছে, কিন্তু এদের কারোর জন্যই তৈরি হয়নি বক্সা বন্দি শিবির। এদের বলতে কাদের কথা বলা হয়েছে, এই বন্দি শিবির কীভাবে তৈরি হয়েছিল তা বর্ণনা দাও। তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমি অথবা দিয়ে তোমাদের সামনে প্রশ্নগুলো নিয়ে আসছি। তোমরা মন দিয়ে ভালো করে সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু তৈরি করবে। যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে সমস্যা হয় তোমরা কমেন্ট করবে, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো। 6 দাগে এ হচ্ছে এক বিশেষ জেলখানা। কোন জেলখানা সম্পর্কে কথা বলা হয়েছে, সেই জেলখানার বিশেষত্ব কোথায়? এবং 7 দাগে দেশকে ভালোবাসা ছাড়া আর কোনো অপরাধী যাদের বিরুদ্ধে প্রমাণ হয়নি কাদের সম্পর্কে কথা বলা হয়েছে, তাদের প্রতি লেখকের যে সশ্রদ্ধ মনোভাব ফুটে উঠেছে তা আলোচনা করো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, মেঘের গায়ে জেলখানা থেকে এই 7টি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করব তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে তৈরি করে নেবে। এরপরে আমরা ছাতির বদলে হাতি, এখান থেকে আমরা কোন কোন প্রশ্নগুলো করব সেটা আবার একটু দেখে নেব। দেখো ছাতির বদলে হাতি, এখানে 1 দাগে যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো অথবা দিয়ে কতগুলো আছে একটু দেখে নাও ভালো করে। ছাতির বদলে হাতি গদ্যে শোষক শোষিতের যে ছবি ফুটে উঠেছে তা উল্লেখ করো। অথবা দিয়ে শ্রেণী বৈষম্য সমাজ ব্যবস্থার যে পরিচয় ছাতির বদলে হাতি রচনাংশে ফুটে উঠেছে তা আলোচনা করো। অথবা দিয়ে ছাতির বদলে হাতি প্রবন্ধে অবলম্বনে গারো পাহাড়ের অধিবাসীদের ওপর মহাজনদের যে শোষণের ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। অথবা ছাতির বদলে হাতি প্রবন্ধটির নামকরণের সার্থকতা আলোচনা করো। অথবা কিন্তু সেই মহাজনের পন্থা আজও টিকে আছে, মহাজনের পন্থাটা কি ছাতির বদলে হাতি রচনা অবলম্বনে এই কথা সত্যতা নিরূপণ করো। অথবা সাধারণ চাষিদের উপর জমিদারিদের অত্যাচারের একটা সংক্ষিপ্ত বর্ণনা দাও। তাহলে বুঝতে পারছো কত প্রশ্ন হতে পারে, উত্তর কিন্তু একই। বুঝতে পারছো? তাহলে এইভাবে তোমাদেরকে কিন্তু সমস্ত প্রশ্নগুলোকে উত্তরগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করতে হবে। এরপরে আমরা 2 দাগে দেখব, হঠাৎ মহাজন যেন করুণার অবতার হয়ে উঠলেন। কার প্রতি মহাজন করুণা প্রদর্শন করলেন, তার করুণার অবতার হওয়ার কারণ কী ছিল? অথবা দিয়ে তাতে চেংমানের চোখ কপালে উঠলো, চেংমানকে তার চোখ কপালে ওঠার কারণ কী হয়েছে? এবং অথবা দিয়ে চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে, চেংমানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল? অথবা দিয়ে নতুন ছাতি মাথায় দিয়ে মহাফূর্তিতে বাড়ির দিকে চললো, সে চললো কার কথা, সে নতুন ছাতি কীভাবে পেয়েছিল হয়েছে। এবং পরে যে প্রশ্নগুলো আছে সেটা আমরা দেখব। 3 দাগে যে প্রশ্ন, খাজনার চেয়ে বাজনা বেশি, প্রশ্নোক্ত উক্তিটি ছাতির বদলে হাতি গদ্যাংশে কীভাবে প্রযুক্ত হয়েছে তা নিজের ভাষায় লেখো। অথবা দিয়ে এদিকে আর এক ধরনের প্রথা আছে নানকার প্রথা, নানকার প্রথা কি, কীভাবে সেই প্রথার অবসান ঘটেছিল। এবং 4 দাগে যে প্রশ্ন, শেষ প্রশ্ন যেটাই, সে একদিন ছিল বটে, কার লেখা কোন রচনা অংশ, সে একদিন বলতে কোন দিনের কথা বলা হয়েছে, সেদিনের পরিচয় দাও। তাহলে ছাতির বদলে হাতি, এখান থেকে আমরা 4টি প্রশ্ন করব, কিন্তু অথবা দিয়ে কতগুলো প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরলাম সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা ভালো করে তৈরি করে নেবে হয়েছে। এরপরে চলো আমরা দেখব বাঙালি শিল্প সাহিত্য সংস্কৃতি। এখান থেকে আমাদেরকে 2টো প্রশ্নের উত্তর করতে হবে। 5 নম্বরে যে 2টো প্রশ্ন আমাদেরকে উত্তর করতে হবে, সেই 2টো প্রশ্ন কোন কোন প্রশ্নগুলো আমরা করলে পরীক্ষাতে কমন পেয়ে যাব সেই প্রশ্নগুলো আমরা এবার একটু দেখে নেব। দেখো 1 থেকে যেটা, বাংলা সঙ্গীত ধারায় রজনীকান্ত সেন, কাজী নজরুল ইসলাম। তাহলে রজনীকান্ত এবং কাজী নজরুল দুজনেরই অবদান তোমাদেরকে আলোচনা করতে হবে। 2 থেকে যে প্রশ্ন, বাঙালি বিজ্ঞান চর্চার ইতিহাসে মেঘনাদ শাহ, জগদীশচন্দ্র বোস, প্রফুল্লচন্দ্র রায় আর সত্যেন্দ্র বসু, এই মহান বিজ্ঞানীদের তাদের অবদান তোমাদেরকে একটু ভালো করে তৈরি করতে হবে। এরপরে কি 3 থেকে বাংলায় 2টি লোকসঙ্গীতের ধারার নাম লেখো, যে কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। অর্থাৎ লোকসঙ্গীত কাকে বলে, লোকসঙ্গীত ধারার নামগুলো এবং যে কোনো একটা ধারা সম্পর্কে তোমাদেরকে একটু বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। 4 থেকে বাঙালি চিত্রকলার ধারায় নন্দলাল বসু, যামিনী রায়, গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। এবং 5 থেকে যে প্রশ্ন রয়েছে, পট শব্দটির অর্থ কী, বাংলা লোকশিল্প হিসেবে পট শিল্পের অবদান বা সংক্ষিপ্ত পরিচয় দাও। 6 থেকে বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজির অবদান এবং সক্রিয়তার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। এবং 7 থেকে যে প্রশ্ন, বাংলা সিনেমার ইতিহাসে মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিংহের অবদান সংক্ষেপে আলোচনা করো। তাহলে এই 7টি প্রশ্ন তোমরা করবে। আশা করব এখান থেকেই তোমরা কিন্তু 5 নম্বরে যে 2টো প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে তা তোমরা কমন পেয়ে যাবেই হয়েছে। এরপরে আমরা ভাষা, অর্থাৎ আমাদের এখান থেকেও আমাদেরকে কিন্তু 150 শব্দের মধ্যে একটি 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়, সেটা আমরা আবার একটু আলোচনা করব। একটু দেখে নাও কোন কোন প্রশ্নগুলো আমরা এখান থেকে করব, সেটার একটু বিবরণ আমরা একটু দেখে নিচ্ছি। দেখো তাহলে ভাষা অবশ্যই করতে হবে। এখানে আমাদের কী কী, 1 ভাষা বিজ্ঞানের ধারাকে
প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়, কি কি? যে কোনো একটি ধারা সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে ভাষাবিজ্ঞানের যে ধারা, সেই ধারাকে কতগুলো ভাগে ভাগ করা যায়, সেই ভাগগুলো কি কি? যে কোনো একটা ধারা সম্পর্কে তোমাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। অথবা দিয়ে কী আছে? বর্ণনামূলক ভাষাবিজ্ঞান, তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক বা কালানুক্রমিক ভাষাবিজ্ঞান সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। হয়েছে? তাহলে এখানে কিন্তু তোমাদের তিনটেই গুরুত্বপূর্ণ আছে, যে কোনো একটি পরীক্ষাতে তোমাদের পড়তে পারে। তো সেই জন্য তোমাদেরকে কি করতে হবে? তিনটি ভাগ সম্পর্কে বিস্তারিতভাবে সুন্দর করে খাতায় নোটস আকারে সাজিয়ে নিতে হবে। 2 দাগে বিভাজ্য ধ্বনি কি? দুটি বিভাজ্য ধ্বনির পরিচয় দাও। অথবা দিয়ে এখানে প্রশ্ন আছে অবিভাজ্য ধ্বনি কাকে বলে? দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও। তাহলে বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি এই দুটির প্রত্যেকটি দুটি করে তোমাদেরকে ধ্বনির পরিচয় দিতে হবে। হয়েছে? 3 থেকে যে প্রশ্ন রয়েছে প্রত্যয় কাকে বলে? প্রত্যয়কে কয় ভাগে ভাগ করেছে, কী কী? প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দেওয়া হয়েছে। 4 থেকে রূপমূল কাকে বলে? উদাহরণসহ স্বাধীন রূপমূল এবং পরাধীন রূপমূলের পরিচয় দাও। তাহলে রূপমূল কাকে বলে? উদাহরণসহ স্বাধীন রূপমূল এবং পরাধীন রূপমূল, এদের পরিচয় তোমাদেরকে ভালো করে তুলে ধরতে হবে। 5 থেকে গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার? যে কোনো এক প্রকারের উদাহরণসহ পরিচয় দাও। তাহলে গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার? যে কোনো এক প্রকারের উদাহরণ সহ তোমাদেরকে আলোচনা করতে হবে। এবং রয়েছে দেখতে পাচ্ছি আমরা 6 দাগে বাক্য গঠন তত্ত্ব অনুসারে অধগঠন এবং অধিগঠন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা। এবং 7 দাগে সবশেষ যে প্রশ্নটি ফলিত ভাষাবিজ্ঞান বলতে কী বোঝো? ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখা উল্লেখ করে যে কোনো একটি শাখার সম্পর্কে আলোচনা করো। তাহলে এই ছিল আজকের উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশান আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি সাজেশানের সমস্ত প্রশ্নগুলো তোমাদের বুঝতে এবং আমি তোমাদের সহজ করে বোঝাতে পেরেছি। এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা খুব ভালো করে এখন থেকেই তৈরি করে নিতে পারো, তাহলে কিন্তু তোমরা একটা বিষয় মনে রাখবে, বাংলা বিষয়ে কিন্তু আজকের দিনে 100-র 100 পাওয়া যাচ্ছে। এই 100-র 100 পেতে গেলে বা 95+ স্কোর করতে গেলে তোমাদেরকে কিন্তু এই সমস্ত বড় প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে লিখতে হবে। তা না লিখলে তোমরা কিন্তু ভালো নম্বর পাবে না। আবারও বলি, MCQ, SAQ বাংলা বিষয়ের অনেক কিছু ভিডিও তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। অনেক ভিডিও রয়েছে যেগুলি তোমরা প্র্যাকটিস করলে তোমরা MCQ এবং SAQতে যে 30 নম্বর রয়েছে তোমরা সেই 30-এর 30 পেতে তোমাদের সাহায্য করবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো। আবারও বলছি, চ্যানেলে প্রথম হলে চ্যানেল সাবস্ক্রাইব করো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।